শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। আমি যথারীতি তোমাদের ষষ্ঠ শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয় নিয়ে হাজির হয়েছি তোমাদের সামনে। তো তোমরা তোমাদের খাতা কলম নিয়ে বসে পড়ো এবং মনোযোগ সহকারে ক্লাসটি উপভোগ করো। নিশ্চয়ই তোমাদের কোনো না কোনো কাজে আসবে। গত ক্লাসে আমরা যা আলোচনা করেছি, তোমরা যারা দেখেছো ক্লাসটি তারা নিশ্চয়ই জানো যে আমরা সপ্তম অধ্যায়ের পাঠ 1 ও 2 নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা পাঠ 3 নিয়ে আলোচনা করব। পাঠ 3-এ রয়েছে বাংলাদেশের অর্থনীতির খাত সমূহ। তো বাংলাদেশের অর্থনীতিতে যেসব খাত রয়েছে তোমরা বলতে পারবে কি খাতগুলো কি? প্রথম খাত হচ্ছে কৃষি খাত। গত ক্লাসে আমরা যেটা বলেছিলাম যে গ্রামীণ অর্থনীতিতে কৃষি বিশেষ ভূমিকা পালন করে, তাই বাংলাদেশের অর্থনীতির প্রধান খাত হচ্ছে কৃষি। এরপর আছে শিল্প খাত, তারপরে হচ্ছে ব্যবসা বাণিজ্য, এবং চতুর্থ হচ্ছে সেবা খাত। এই 4টি খাত মূলত হচ্ছে বাংলাদেশের অর্থনীতির খাত। এছাড়াও রয়েছে বৈদেশিক প্রবাসী যে বাংলাদেশি আছে যারা, অর্থাৎ আমাদের বাংলাদেশি অনেকেই আছে যারা বিদেশে থাকে, তাদেরকে বলা হয় প্রবাসী। এই প্রবাসী বাংলাদেশিদের কাছ থেকেও কিন্তু বিরাট একটা অংশ হচ্ছে বাংলাদেশের অর্থনীতিতে ভূমিকা রাখে। অর্থাৎ বাংলাদেশের যে অর্থনীতিতে ভূমিকা রাখতে প্রবাসী বাংলাদেশিদের পাঠানো টাকা একটা বিরাট ভূমিকা পালন করে। কৃষি তোমাদের মোটামুটি প্রত্যেকেরই জানা আছে কৃষি খাতটি সম্পর্কে। কৃষি খাত বলতে কি বোঝায়? কৃষকরা সাধারণত যা উৎপাদন করে তাই হচ্ছে কৃষি খাতের মধ্যে পড়ে, যেমন চাল, ডাল, শাকসবজি, রবি শস্য, তারপরে হচ্ছে পশুপালন, মৎস্য চাষ ইত্যাদি কৃষি খাতের অন্তর্ভুক্ত। তাহলে তোমরা বুঝতে পারলে কৃষি খাতের মধ্যে কি পড়ে। কৃষক যে কাজ করে, কৃষকেরা যা উৎপাদন করে তাই হচ্ছে কৃষি খাতের মধ্যে পড়ে। তোমরা নিশ্চয়ই জানো কৃষক চাল, ডাল, ধান, গম, শাকসবজি, বিভিন্ন ধরনের শস্য এগুলো হচ্ছে উৎপাদন করে থাকে। এগুলো সবই কৃষি খাতের মধ্যে পড়ে। এরপর হচ্ছে শিল্প খাত সম্পর্কে তোমাদের ধারণা আছে কি? শিল্প বলতে কি বোঝায়? শিল্প হচ্ছে নরমালি আমরা কোনটাকে শিল্প বলি? আমরা যা তৈরি করি সবই হচ্ছে শিল্প। অর্থাৎ শিল্প খাতের মধ্যে কোন জিনিসগুলো পড়বে? শিল্প খাতের মধ্যে আমরা কি তৈরি করি? যেমন বস্ত্র তৈরি করা হয়, তাই না? পাট থেকে বিভিন্ন পাটজাত দ্রব্য তৈরি করা হয়, চামড়া, তারপরে হচ্ছে বিভিন্ন অবকাঠামো তৈরি করা হয়, এরপর আর কি তৈরি করা হয়? যেমন চিনি তৈরি করা হয়, চিনি শিল্প। তারপরে আর কি তৈরি করা হয়? অর্থাৎ শিল্প খাত বলতে যে খাতে হচ্ছে বিভিন্ন জিনিস তৈরি করা হয় সবই হচ্ছে শিল্প খাতের মধ্যে পড়ে। এই শিল্প খাত বাংলাদেশের অর্থনীতিতে বিরাট ভূমিকা পালন করে। তোমরা নিশ্চয়ই জানো এখন আমরা হচ্ছে বাংলাদেশ অর্থনৈতিকভাবে কিন্তু মোটামুটি স্বাবলম্বী। বাংলাদেশ এখন মধ্যম আয়ের দেশ হিসেবে পরিচিত। তো আমাদের অর্থনীতিতে কিন্তু শিল্প বিশাল ভূমিকা পালন করছে। তার মধ্যে এই প্রধান হচ্ছে বস্ত্র শিল্প।
ঠিক আছে, এই বস্ত্র হচ্ছে বিদেশে রপ্তানি করে আমরা অনেক বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারি। বাংলাদেশের অর্থনীতিতে বস্ত্র শিল্প বিশেষ ভূমিকা পালন করে। আর কৃষি খাত কিন্তু বাংলাদেশের অর্থনীতিতে প্রায় 20% হচ্ছে অবদান রাখে কৃষি খাত। এরপরে কি রয়েছে, কি বললাম, ব্যবসা বাণিজ্য। ব্যবসা বাণিজ্য বলতে কি বোঝায়? যখন মুনাফা লাভের উদ্দেশ্যে কোনো কার্যক্রম করা হয় তাকে আমরা বলি ব্যবসায়। ঠিক আছে, তো এই ব্যবসা বাণিজ্যের মধ্যে কি পড়ে? ব্যবসা বাণিজ্য আবার দুই রকম হয়, একটি হচ্ছে অভ্যন্তরীণ বাণিজ্য ব্যবসা বাণিজ্য এবং অন্যটি হচ্ছে বৈদেশিক বাণিজ্য। অভ্যন্তরীণ বাণিজ্য কোনটি? যে বাণিজ্যটি হচ্ছে দেশের অভ্যন্তরে হয়, অর্থাৎ দেশের ভিতরেই বিভিন্ন সামগ্রী ক্রয় বিক্রয় যে করা হয় প্রাতিষ্ঠানিকভাবে বা ব্যক্তিগত উদ্যোগে, যখন কেউ কেনাবেচা করে, সেটি হচ্ছে অভ্যন্তরীণ ব্যবসা বাণিজ্য। আর বৈদেশিক বাণিজ্য কোনটি? দেশের বাইরে, অর্থাৎ বাংলাদেশের সাথে অন্য দেশের যে ব্যবসায়িক সম্পর্ক বা ব্যবসা, সেটি হচ্ছে বৈদেশিক বাণিজ্য। অর্থাৎ যখন বিদেশ থেকে কোনো পণ্য আমদানি করা হয় দেশের প্রয়োজনে, বা দেশে প্রয়োজন মিটিয়ে যখন উদ্বৃত্ত কোনো পণ্য থাকে যেটি হচ্ছে আমরা বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করি, এই ধরনের ব্যবসায়কে বলা হয়, কি বলা হয়? বৈদেশিক বাণিজ্য। তো তোমরা মোটামুটি বুঝতে পারলে ব্যবসা বাণিজ্য খাতের মধ্যে কোনটি পড়ে। আর হচ্ছে কি, বৈদেশিক বাণিজ্যে একটি উদাহরণ দিচ্ছি, যেমন বস্ত্র, গার্মেন্টস শিল্প। এই গার্মেন্টস শিল্প কি করে? দেশের চাহিদা মিটিয়ে কিন্তু বিশ্বের বিভিন্ন দেশে হচ্ছে বস্ত্র পাঠাচ্ছে। এছাড়া বিভিন্ন ধরনের শিল্প রয়েছে, চামড়া, তারপরে হচ্ছে তোমার বস্ত্র, চামড়া, তারপর চিংড়ি কিন্তু বিদেশে রপ্তানি করা হচ্ছে। এরকম অনেক ধরনের শিল্প আছে যেগুলো হচ্ছে বিদেশের সাথে সম্পর্কিত। এই ধরনের বাণিজ্যকে বলা হচ্ছে বৈদেশিক বাণিজ্য। এরপর হচ্ছে সেবা খাত। সেবা বলতে কি বোঝায়? অর্থনীতির এই খাতটি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটি খাত। এই সেবা খাতের মাধ্যমে কি হয়? দেশের সামগ্রিক অবস্থা বোঝা যায়, অর্থাৎ যে দেশের সেবা খাত যত উন্নত সে দেশ তত উন্নত। অর্থাৎ সেবা খাতটি হচ্ছে সেই খাত যে খাতের মাধ্যমে জনগণ উপকৃত হয়, অর্থাৎ যে জিনিসগুলো ব্যবহার করে জনগণ সুবিধা ভোগ করে সেই খাতগুলোকে বলা হয় সেবা খাত। যেমন স্বাস্থ্য খাত। এই স্বাস্থ্য খাত কি? আমরা হচ্ছে কি চিকিৎসা সুবিধা পাচ্ছি এই খাতের মাধ্যমে। এটি হচ্ছে কি এই স্বাস্থ্য খাত। বাংলাদেশের করোনা পরিস্থিতিতে বোঝা যাচ্ছে আমাদের স্বাস্থ্য খাত কতটা প্রয়োজনীয়। ঠিক আছে, এই একটা মহামারীর অবস্থায় দেশ হচ্ছে প্রথম দিকে কি হচ্ছিল, বাংলাদেশের স্বাস্থ্যসেবা মাঝে মাঝে একটু বিপর্যস্ত হয়ে পড়েছিল। মানুষের হচ্ছে তোমাদের কি বলা হয়, টেস্ট করতে পারছিল না, করোনা পর্যাপ্ত টেস্ট হচ্ছিল না, কারণ পর্যাপ্ত কিট বাংলাদেশে ছিল না। অর্থাৎ এটি হচ্ছে স্বাস্থ্য খাতের একটি সীমাবদ্ধতা ছিল। যাই হোক, এই সীমাবদ্ধতা একটা সময় কাটিয়ে উঠেছে বাংলাদেশ। এরকম কিছু কিছু দেশ আছে যে দেশগুলো উন্নত, তাদের স্বাস্থ্য খাত অনেক উন্নত। তারপর আর কি আছে? শিক্ষাও কিন্তু সেবা খাতের মধ্যে পড়ে। অর্থাৎ এটা দিয়ে মানুষ কি হচ্ছে? শিক্ষা গ্রহণ করে মানুষ উপকৃত হচ্ছে, শিক্ষিত হচ্ছে। দেশের জনগণ হচ্ছে জনসম্পদে দক্ষ জনশক্তিতে রূপান্তরিত হচ্ছে। এই স্বাস্থ্য খাত, শিক্ষা, যাতায়াত, যে দেশের যাতায়াত ব্যবস্থা যত উন্নত সে দেশ তত উন্নত। যে দেশের রাস্তাঘাট যোগাযোগ ব্যবস্থা যত উন্নত সে দেশ বিভিন্নভাবে উন্নত। যেমন তারা হচ্ছে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বলো, তারপরে চিকিৎসার সুবিধার ক্ষেত্রে বলো, বিভিন্নভাবে এই যোগাযোগ কিন্তু দেশের উন্নয়নে ভূমিকা রাখে। যখন রাস্তাঘাট ভালো হবে তখন কি হবে?
পণ্য এক জায়গা থেকে আরেক জায়গায় খুব সহজে নেওয়া যাবে, আনা যাবে, একজন মানুষ এক জায়গা থেকে আরেক জায়গায় সহজে যেতে পারবে। তাহলে একটা দেশের উন্নয়নের জন্য যোগাযোগ কিন্তু বড় ভূমিকা পালন করে। তো এই সেবা খাতের মধ্যে তাহলে কি কি যাচ্ছে? শিক্ষা, চিকিৎসা, তারপরে হচ্ছে তোমার জনপ্রশাসন, তারপরে হচ্ছে কি বলে তোমার দেশের যে বিভিন্ন বাহিনী, যেমন পুলিশ বাহিনী, আনসার, বিটিপি, এগুলো কিন্তু সবই হচ্ছে সেবা খাতের মধ্যে পড়ে। এরপরে আসছে সেবা খাতের পরে স্বাস্থ্য সেবা খাতের পরে আরেকটি যেটি আমি বললাম সেটি হচ্ছে প্রবাসীদের পাঠানো অর্থ, অর্থাৎ আমাদের বাংলাদেশের কিছু মানুষ যারা বিদেশে হচ্ছে কি হয়, বিদেশে অবস্থান করে, তারা সেখানে কিন্তু অর্থ উপার্জন করে, আর সেই উপার্জিত অর্থ তারা দেশে পাঠায় তাদের পরিবারের জন্য। এতে যেমন একদিকে পরিবারের সদস্যরা উপকৃত হয়, তাদের আর্থিক সচ্ছলতা বাড়ে, একইভাবে এটি কিন্তু দেশের অর্থনৈতিক উন্নয়নে অনেকটা ভূমিকা রাখে। এবার হচ্ছে বাংলাদেশের অর্থনৈতিক খাতসমূহের গুরুত্ব। আমরা হচ্ছে এই অর্থনীতির খাতসমূহের গুরুত্ব সম্পর্কে এখন একটু আলোচনা করব। অর্থনীতির খাতসমূহের গুরুত্ব তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। বাংলাদেশের অর্থনীতির যে খাতসমূহ, কৃষি, শিল্প, ব্যবসা বাণিজ্য, সেবা খাত, এগুলোর গুরুত্ব কতখানি। কৃষি হচ্ছে আমাদের দেশের হচ্ছে কি ঐতিহ্য, ঠিক আছে। আমরা একটা সময় আমরা কিন্তু শিল্পে এতটা উন্নত ছিলাম না, সেই শুরু থেকেই আমরা কৃষির উপর অনেকাংশেই নির্ভরশীল ছিলাম। যদিও কৃষিতে আমরা ততটা উন্নতি লাভ করতে পারিনি আগে, কিন্তু কৃষির উপর কিন্তু দেশের ৮০% মানুষ নির্ভর করত। তো আস্তে আস্তে সময়ের পরিক্রমায় মানুষের যখন শিক্ষার হার বেড়ে যাচ্ছে, জনসংখ্যা যখন বেড়ে যাচ্ছে, কৃষি জমির পরিমাণ কমে যাচ্ছে, তখন কিন্তু মানুষ ঝুঁকে যাচ্ছে অন্যদিকে। তো তারপরেও কৃষিকে আমাদের অবশ্যই গুরুত্ব দিতে হবে। কৃষির উপর বাংলাদেশ কি করতে হবে? কৃষিকে স্বাবলম্বী করার জন্য, কৃষকদের স্বাবলম্বী করার জন্য, কৃষিকে উন্নত করার জন্য আমাদের কিছু ব্যবস্থা গ্রহণ করতে হবে। এরই মধ্যে বাংলাদেশ সরকার কিন্তু অনেক পদক্ষেপ নিয়েছে। উন্নত কৃষি যে যন্ত্রপাতিগুলো, সেগুলোতে ভর্তুকি দিয়েছে। বিশেষ করে এই করোনা মহামারীতে কৃষি যন্ত্রপাতির উপর ভর্তুকি দিয়েছে। এরপরে হচ্ছে কৃষি পণ্যের উপর ভর্তুকি দিয়েছে। কৃষি পণ্য যেমন হচ্ছে সার, বীজ, এগুলো যেগুলো ব্যবহার করে হচ্ছে উৎপাদন বাড়ানো যাবে, এগুলোতে কিন্তু ভর্তুকি দিয়েছে। এর ফলে কি হবে? কৃষকরা অল্প খরচে উৎপাদন করতে পারবে এবং তাতে কি হবে? উৎপাদনের পরিমাণ যখন বাড়বে, বাংলাদেশ কি হবে? খাদ্যে স্বনির্ভরতা অর্জন করবে। এই যে দেখো, অনেক দুর্যোগ হয় বাংলাদেশে, প্রায় মাঝে মাঝেই দেখবা দক্ষিণাঞ্চলে, আজকে ঘূর্ণিঝড়, কালকে বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ, ফণী, আইলা, এরকম অনেক ধরনের দুর্যোগ আসে, যার ফলে কি হয়? বাংলাদেশের অর্থনীতি অনেক ক্ষতিগ্রস্ত হয়। বন্যা, খরা, এগুলোর মাধ্যমে কিন্তু বাংলাদেশের মানুষ ক্ষতিগ্রস্ত হয়। কিন্তু তারপরেও কি আমাদের খাদ্যে যে স্বনির্ভরতা রয়েছে, কি কারণে? আমরা এখন কৃষিতে বাংলাদেশ সরকার অনেক জোর দিয়েছে, যার ফলে কৃষি ব্যবস্থায় অনেক হচ্ছে পরিবর্তন এসছে। পরিবর্তন আসার কারণে খাদ্যে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে। বাংলাদেশে কিন্তু এই যে যখন করোনা শুরু হলো, তখন একটা সময় কি শুরু হলো? মানুষ অনেক ধরনের পণ্য বাসায় কিনে একেবারে স্টক করতেছিল। তখন বাংলাদেশ সরকার, মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু বারবার একটি কথা বলেছেন, আমাদের দেশে খাদ্যের কোনো ঘাটতি নেই, আমাদের কোনো খাদ্যের অভাব হবে না, কেউ না খেয়ে থাকবে না। প্রচুর হচ্ছে খাদ্য আছে, যেগুলো হচ্ছে আমাদের খাদ্য সংকট থেকে কি করতে পারবে? খাদ্য সংকট এড়াতে সাহায্য করতে পারবে। তো এটা কিসের কারণে হয়েছে? আমাদের কৃষির কারণে হয়েছে। আমরা আমাদের চাহিদা মেটানোর পরে
কিছু উদ্বৃত্ত আমরা রেখে দিতে পারি এই ধরনের বিভিন্ন ধরনের দুর্যোগ মোকাবেলার জন্য। এই যে এখন বাজারে কি হচ্ছে, আলু 50 টাকা কেজি, আজকে কিন্তু কি বলেছে, বা আলু হচ্ছে 30 টাকার বেশি করা যাবে না, কারণ পর্যাপ্ত মজুদ রয়েছে বাংলাদেশে আলু। তো যদি মজুদ না থাকতো তাহলে কিন্তু এই নিয়মটি করতে পারতো না যে আলু 30 টাকা কেজির উপরে যাওয়া যাবে না। তার মানে কৃষি আমাদের বিশেষ ভূমিকা রাখে অর্থনীতিতে, আমাদের খাদ্য চাহিদা পূরণ করে, আবার কি করে অতিরিক্ত খাদ্য আবার বিদেশে রপ্তানি করে কিন্তু আমরা কি করতে পারি, বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারি বা করি। আমরা কিন্তু এখন অনেক ধরনের ফল যেগুলো বাংলাদেশের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি করছি, অনেক অনেক প্রজাতির মাছ বিদেশে রপ্তানি করছি, অনেক যেমন পাট, চামড়া, এগুলো সবই কিন্তু বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করছি। তো এগুলো হচ্ছে কৃষি একদিকে হচ্ছে আমাদের খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা অর্জন করায়, বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করায়, এবং তার সাথে কি করে শিল্পের কাঁচামালের যোগান কিন্তু এই কৃষি খাত থেকেই হয়। অর্থাৎ যে শিল্প আমরা বললাম এর আগে, এই শিল্পের কাঁচামাল কোনটিকে বলে, যে জিনিসগুলো দিয়ে, যেমন পাটজাত দ্রব্য, পাট থেকে হচ্ছে পাটজাত দ্রব্য হয় বিভিন্ন ধরনের, পাটের ব্যাগ হচ্ছে, পাটের কিন্তু কাপড়ও হচ্ছে, এগুলো কি করে, এগুলো হচ্ছে তোমার পাট থেকে তৈরি হচ্ছে। তার মানে কি, এই পাট শিল্পের কাঁচামাল হচ্ছে পাট, যেটি কৃষি থেকে হচ্ছে। চামড়া শিল্পের কাঁচামাল হচ্ছে চামড়া, পশুর চামড়া, এগুলো কি হচ্ছে পশুপালন কিন্তু কৃষি খাতের মধ্যে পড়ছে। তাহলে পশুপালন না করলে কিন্তু আমরা চামড়া পর্যাপ্ত পেতাম না, এবং আমরা চামড়া শিল্পে কিন্তু এটি ব্যবহার করতে পারতাম না। এরকম অনেকগুলো শিল্পের কাঁচামালের যোগান কিন্তু কৃষি থেকে হয়। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই কৃষি খাতের গুরুত্ব বুঝতে পারছো। এরপরে যাই শিল্প খাতে। শিল্প খাত, এই শিল্প খাত কিন্তু বাংলাদেশের এখন একটি বিরাট সম্ভাবনার জায়গা। ঠিক আছে, এটি কি বিরাট সম্ভাবনা এই কারণে বলছি যে, যেমন বস্ত্র শিল্প, বাংলাদেশের গার্মেন্টস শিল্পতে একদিকে কি হচ্ছে, অনেক কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে, অনেক বেকার মানুষ হচ্ছে তাদের জীবিকা উপার্জনের জন্য একটা পেশা পাচ্ছে, তাদের জীবিকা অর্জনের জন্য তারা নিশ্চিত হতে পারছে। তারা তাতে কি হচ্ছে, কর্মসংস্থান সৃষ্টির ফলে কি হচ্ছে, তার পরিবারকে সচ্ছলতা মুখ দেখাতে পারছে। অন্যদিকে কি হচ্ছে, এই যে জনগণ, বাংলাদেশের জনগণ যারা হচ্ছে, দেশে একটা সময় ছিল যারা হচ্ছে আমাদের গরিব দেশে একটু বোঝা হিসেবেই ছিল, তারা কিন্তু এখন অনেকেই আছে যারা আর্থিকভাবে অসচ্ছল, গ্রামে থাকে, তারা কি হচ্ছে বিদেশে যাচ্ছে, ঢাকামুখী হচ্ছে। তারা আছে কারণ বেশিরভাগ বস্ত্র শিল্পগুলো কিন্তু, শিল্প কারখানাগুলো ঢাকায়। তো এইখানে হচ্ছে কি হচ্ছে, এই বস্ত্র শিল্পে তারা খুব সহজেই তাদের কর্মসংস্থান সৃষ্টি করতে পারছে, ফলে পরিবারের আর্থিক সচ্ছলতা ফিরিয়ে আনতে পারছে। তার সাথে কি হচ্ছে, তারা যে তাদের দক্ষতার পরিচয় দিচ্ছে, তার ফলে কি হচ্ছে, সুন্দর পণ্য তৈরি হচ্ছে, সুন্দর বস্ত্র তৈরি হচ্ছে, যেগুলো বিদেশে চাহিদা মেটাচ্ছে। বাংলাদেশের বস্ত্র কিন্তু বিদেশে অনেক নাম কুড়িয়েছে, এবং বাংলাদেশের প্রবৃদ্ধির হার বাড়ার অন্যতম কারণ হচ্ছে এই বস্ত্র শিল্প। এছাড়া আরও বিভিন্ন ধরনের শিল্প রয়েছে, যেমন চামড়া, এটিও কিন্তু বিদেশে রপ্তানি করা হয়। তারপরে হচ্ছে অবকাঠামো উন্নয়ন বা দালান কোঠা নির্মাণ, এগুলোর ফলে কি হচ্ছে, দেশের অবকাঠামোগত উন্নয়ন হচ্ছে, বড় বড় ভবন তৈরি হচ্ছে, যেগুলো হচ্ছে আমাদের দেশের ভাবমূর্তি উজ্জ্বল করছে। আমরা হচ্ছে সুন্দরভাবে আবাসনের ব্যবস্থা হচ্ছে, বা মানুষ হচ্ছে তাদের মাথা গোঁজার ঠাঁই পাচ্ছে, সুন্দরভাবে নিরাপদ আশ্রয় পাচ্ছে। এছাড়া এরপরে হচ্ছে তোমার, তাহলে শিল্প খাতের ভূমিকা তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে যে এটি হচ্ছে আমাদের অর্থনীতিকে কি করছে, চাঙ্গা করছে। যারা হচ্ছে তোমার আর্থিকভাবে অসচ্ছল, তারা এই শিল্প খাতে বিভিন্ন কারখানায় কাজ করে তাদের অভাব মোচন করছে। এরপরে হচ্ছে তোমার কি, ব্যবসা বাণিজ্য। এর ফলে কি হচ্ছে,
দেশে হচ্ছে উদ্যোক্তা তৈরি হচ্ছে। উদ্যোক্তা কি? যারা নিজ উদ্যোগে যখন ব্যবসায় শুরু করে, এটিকে বলছে উদ্যোক্তা। তো দেশে কিন্তু দেশের অর্থনীতি উন্নয়নের ক্ষেত্রের জন্য উদ্যোক্তার ভূমিকা কিন্তু অপরিসীম। উদ্যোক্তা হলে কি হয়? আমি চাকরি পাচ্ছি না, আমি পড়াশোনা করে বেকার ঘুরে বেড়াচ্ছি, আমি যখন নিজ উদ্যোগে একটি ব্যবসায় শুরু করব, অল্প কিছু মূলধন আছে আমার, বা আমাকে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান আমাকে কিছু ঋণ সুবিধা দিবে, যা দিয়ে আছে আমি একটি ব্যবসায় শুরু করলাম। এর ফলে কি হবে? একটা সময় কি হবে? সেটি আস্তে আস্তে সম্প্রসারিত হবে, এবং কি হবে? সম্প্রসারণের ফলে দেশে যে বেকার সমস্যা দূর হবে। তাছাড়া আমি ব্যবসা প্রতিষ্ঠানে লাভ করে দেখা যাচ্ছে যে আমি সেখানে আরও 2 জন কর্মী নিয়োগ দিচ্ছি, 4 জন কর্মী নিয়োগ দিচ্ছি, যার ফলে কি হচ্ছে? দেশে কর্মসংস্থানের সৃষ্টি হচ্ছে, বেকার জনগণ কমে যাচ্ছে। আর আত্মকর্মসংস্থানের মাধ্যমে কি হচ্ছে? মানুষের আত্মতৃপ্তি হচ্ছে, মানুষ হচ্ছে মানসিকভাবে স্যাটিসফাইড হচ্ছে যে না, আমি কিছু করতে পারছি, আমি নিজে কিছু করতে পারছি, এটি আমার অর্জন, যেটা হচ্ছে মানুষকে কি হয়? মানসিকভাবে তৃপ্তি দেয়, যা একজন মানুষের উন্নতির জন্য বা একটি দেশের উন্নতির জন্য বিশেষ ভূমিকা পালন। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে ব্যবসা বাণিজ্যের গুরুত্ব অর্থনীতিতে কতখানি। এরপরে আসো সেবা খাত। এই সেবা খাতের গুরুত্ব কিন্তু অর্থনীতিতে কোনো অংশে কম না। সেবা খাতের মাধ্যমে কি হয়? দেশের হচ্ছে ভাবমূর্তি অক্ষুণ্ণ থাকে, অর্থাৎ একটি দেশের ভাবমূর্তি রক্ষা করার জন্য সেবা খাতের উন্নয়ন অনস্বীকার্য। সেবা খাত যদি উন্নয়ন করা না যায়, তাহলে সে দেশের উন্নতি কখনোই সম্ভব না। একটি দেশের স্বাস্থ্য খাত, শিক্ষা খাত যদি উন্নত না হয়, তাহলে কিন্তু কোনোভাবেই সে দেশ হচ্ছে উন্নত হতে পারে না। গুণগত শিক্ষা কি করতে পারে? শিক্ষার্থীদেরকে দক্ষ এবং মানবিক মানুষ হিসেবে তৈরি করতে পারে, সৎ মানুষ হিসেবে তৈরি করতে পারে, যার ফলে কি হয়? দেশের যারা এই সৎ এবং মানবিক গুণাবলী সম্পন্ন এই মানুষগুলো দেশের সম্পদে পরিণত হয়, যারা কখনোই দেশের ক্ষতি চাইতে পারে না এবং দেশের উন্নয়নের জন্য সবসময় সচেষ্ট থাকে। তাহলে শিক্ষা ব্যবস্থার যদি উন্নতি না হয়, তাহলে কিন্তু গুণগত শিক্ষা যদি আমরা বাস্তবায়ন করতে না পারি, তাহলে কিন্তু দেশের দক্ষ জনশক্তি তৈরি হবে না, জনসম্পদ তৈরি হবে না, এবং একটা সময় কি হবে? এই জনগণ দেশের বোঝা হয়ে থাকবে। তারপর বলো স্বাস্থ্য খাত। এই স্বাস্থ্য খাত কি হয়? দেশে যদি স্বাস্থ্য খাত উন্নত না হয়, আমাদের বর্তমানে স্বাস্থ্য খাতে কিন্তু দেখা যাচ্ছে যে মানে পুরোটাই এখন বাংলাদেশের মানুষ প্রাইভেট সেক্টরের উপরে নির্ভরশীল। একজন একটু সামান্য সমস্যা হলেই কিন্তু একজন প্রাইভেট ডাক্তারের কাছে যেতে হচ্ছে, যেখানে যে মানুষ কি পাচ্ছে না, তাদেরকে টাকা গুনতে হচ্ছে অনেক বেশি। তারপরে দেখা যাচ্ছে যে অনেক টেস্ট দিচ্ছে, যে টেস্টগুলো হয়তো প্রয়োজনই না, কিন্তু সেই টেস্টগুলো দিচ্ছে। কারণটা কি? কারণ আমাদের স্বাস্থ্য খাত এখন অবহেলিত। যদি আমাদের যে সরকারি ব্যবস্থাপনায় যে স্বাস্থ্য খাত, সেটি যদি উন্নত হতো, তাহলে কিন্তু মানুষ কি যেত না, কোথায় যেত না? প্রাইভেট ডাক্তারের কাছে, যারা প্রাইভেটলি প্র্যাকটিস করে সেখানে কিন্তু যেত না। তার ফলে কি হতো? বাংলাদেশের মানুষ হচ্ছে স্বাস্থ্য খাত, যেটি হচ্ছে আমাদের মৌলিক অধিকারের মধ্যে পড়ে, স্বাস্থ্য চিকিৎসা, এগুলো হচ্ছে এই অধিকার সংরক্ষণের জন্য আমাদের স্বাস্থ্য খাতের উন্নতি অবশ্যই প্রয়োজন। দেশের অনেক মানুষ আছে যারা চিকিৎসা ব্যয় বহন করার সুযোগ নেই। তো সরকারি খাতটি যদি উন্নত হতো, তাহলে কিন্তু মানুষ অল্প টাকায় সুন্দর চিকিৎসা পেত, তাহলে কিন্তু মানুষ হচ্ছে শারীরিকভাবে সুস্থ থাকতো, মানসিকভাবে সুস্থ থাকতো। সরকার কিন্তু অনেক বরাদ্দ দিচ্ছে চিকিৎসা খাতে, কিন্তু সেটি কি হচ্ছে? কিছু দুর্নীতিপরায়ণ মানুষের জন্য এগুলো হচ্ছে মানুষ এই
দেশের জনগণ এই সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। তো আমাদের দেশে একটি দেশের উন্নয়নের জন্য অবশ্যই স্বাস্থ্য খাত বিশেষ ভূমিকা পালন করবে। যে দেশের সুস্থ মানুষ, সুস্থ দেহ, সুস্থ মন, সুস্থ দেহ হলে সুস্থ জাতি হবে এবং সুস্থ দেশ হবে, যেটি একটি দেশের উন্নয়নে বিশেষ ভূমিকা পালন করবে। তারপরে আসছে যাতায়াত ব্যবস্থা। যে দেশের যাতায়াত ব্যবস্থা যত উন্নত, সে দেশের হচ্ছে অর্থনীতি তত উন্নত। কারণ একটি দেশের যাতায়াত ব্যবস্থা যদি উন্নত হয় তাহলে তোমার ব্যবসা বাণিজ্য খুব স্মুথলি, খুব সুন্দরভাবে হচ্ছে পরিচালিত হতে পারে। তারপরে মানুষ এক জায়গা থেকে অন্য জায়গায় খুব সহজে যেতে পারে। তার ফলে কি হয়, মানুষের দৈনন্দিন কাজগুলো খুব সহজে হতে পারে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে একটি দেশের সেবা খাতের গুরুত্ব কতখানি। জনপ্রশাসনও কিন্তু সেবা খাতের মধ্যে পড়ে। জনপ্রশাসন যদি উন্নত হয় তাহলে দেশের মানুষ নিরাপদ থাকে। তারা হচ্ছে যে বিভিন্ন ধরনের দুর্নীতি, যেমন ছিনতাই, ডাকাতি, চুরি, রাহাজানি বা বিভিন্ন ধরনের যে অন্য ধরনের পাশবিক নির্যাতন বা নারী নির্যাতন, শিশু নির্যাতন, এই জিনিসগুলো কিন্তু কমে আসে। কারণ দেশের প্রশাসন যদি হচ্ছে সবল থাকে এবং তারা হচ্ছে সক্রিয় থাকে, তাহলে কিন্তু দেশের মানুষ অন্যায় করার আর সাহস পায় না। তারা হচ্ছে অন্যায় থেকে দূরে থাকার জন্য সবসময় সচেষ্ট থাকে। তাহলে একটি দেশের উন্নয়নের জন্য সেবা খাতের উন্নয়ন কিন্তু অনস্বীকার্য, যেটাকে আমরা কোনোভাবেই এড়াতে পারি না। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে যে বাংলাদেশের যে অর্থনীতির খাতসমূহ, কৃষি, শিল্প, ব্যবসা বাণিজ্য বা সেবা খাত, এগুলো প্রত্যেকটির গুরুত্ব অনস্বীকার্য। একটিকে ছাড়া আরেকটি কোনোটিকে সবার উপরে স্থান দেওয়া যায় না। প্রত্যেকটিকেই হচ্ছে সমানভাবে গুরুত্ব দিতে হবে। তাহলে তোমরা হচ্ছে তোমাদের পাঠগুলো বাসায় ঠিক মতো পড়বা এবং তোমাদের নিজের প্রতি নিজে যত্ন নিবা। ভালো থাকবা, সুস্থ থাকবা। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।